আমাদের শহরে একটা বড় ক্রাইসিস হচ্ছে হাউজিং ক্রাইসিস। অবৈধ ব্যাপারটাকে ইউজ করা হয় খুব স্ট্র্যাটেজিক্যালি ক্রিমিনালাইজ করার জন্য কিছু কিছু মানুষকে। নগরায়ণ নিয়ে আমাদের পলিটিশিয়ানসদের মধ্যে আমি সিরিয়াসলি কাউকে আসলে এটা নিয়ে ডিল করতে দেখতেছি না। তাদেরকে তো আমরা স্বীকৃতিই দেই না। জি। আমরা বলি যে এটা অবৈধ এলাকা, ওরা এখানে কেন আছে? সুপ্রিয় দর্শক, ঢাকা স্ট্রিমের নিয়মিত আয়োজন স্ট্রিম টক আপনাদেরকে শুভেচ্ছা। সামনে বাংলাদেশের নির্বাচন। নির্বাচন নিয়ে দেশের রাজনীতি, জোট, রাজনৈতিক নেতৃত্বের বক্তৃতা এরকম অনেক কিছুই আমরা শুনছি। কিন্তু রাজনীতির মাঠে খুব নিভু নিভু প্রদীপের মতো করে কয়েকটি বিষয় এখনো জেগে আছে, কিন্তু মানুষের প্রত্যাশা আরো বেশি আলোচনা রাজনৈতিক দলগুলো বিষয়গুলো নিয়ে করত। তার অন্যতম আলোচনার বিষয় হচ্ছে আমাদের নগর। এই নগরে মানুষের জীবন, নাগরিক সেবা, নগর নিয়ে মানুষের চিন্তা, সংস্কৃতি, এই জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা আমরা একটু কম দেখতে পাচ্ছি। তো আমরা এই আলোচনাগুলো আমরা আরো কিভাবে সামনের দিকে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের অধ্যাপক ইফাদুল হক। ইফাদুল হক, আপনাকে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য। জি, আমরা যে প্রসঙ্গটা শুরুতে আমি একটু বলার চেষ্টা করলাম যে বাংলাদেশে তো সামনে একটি নির্বাচন আসতেছে। তো আমরা তো আপনার মনে থাকার কথা, যখন এই সরকার প্রথম আসলো তখন তার কিছুদিন পরেই, মাস দেড়েক পরেই আপনারা একটা ন্যায্য নগর বিষয়ক একটা বড় সম্মেলন করলেন। সেখানে নগর বিষয়ে অনেক ধরনের দাবি, চাওয়া, পাওয়া অনেক কিছু নিয়ে বললেন, আলোচনা হলো। বিশাল সেই সম্মেলন। তো সেখানে তো যে বিষয়গুলো আপনারা তুলেছিলেন, তার কতটুকু আপনারা দেখেছেন? আর সামনের নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য ভোটের লড়াইয়ে নামছে, তাদের যে ইশতেহার এবং আলোচনায় সেটার ছাপ কতটুকু দেখছেন? এটা খুব ভালো একটা প্রশ্ন এবং আমরা ২০২৪ যখন এই কাজটা করলাম, তখন থেকে যে কারণে আমরা আসলে ন্যায্য নগর ইশতেহারের অর্গানাইজিং এর কাজটা করা, তার পিছনে আইডিয়াটা এরকম ছিল যে আ বাংলাদেশে তো বহু বড়ভাবে নগরায়ণ চলতেছে এবং আমাদের 40% এর বেশি পপুলেশন আরবান এরিয়াতে থাকে। আ এবং এই নগরায়ণ নিয়ে আসলে আমরা সিরিয়াসলি তেমন কোনো চিন্তাভাবনা করি না। এটা যে একটা আমাদের ডেভেলপমেন্টের একটা মাত্রা, এটা নিয়ে সিরিয়াস কোনো চিন্তাভাবনা আমরা করি না। আ এবং আমাদের কনস্টিটিউশনে যখন কনস্টিটিউশনাল রিফর্মটার যে আলাপ চলতেছিল, সেই আলাপেও আমরা দেখলাম যে নগরায়ণ নিয়ে কোনো সেটা অ্যাটেনশন পাচ্ছে না। সো ওইজন্যই আমাদের তখন এই ন্যায্য নগর ইশতেহারের সম্মেলনটা অর্গানাইজ করা, সেটা নিয়ে কাজ করা, মানুষজনের কাছ থেকে মতামত নেওয়া ওই সময়তে যে হয়তো এবার আমাদের এই ন্যায্য নগর নিয়ে বা নগর নিয়ে আমাদের আরো সিরিয়াসলি আমরা কি চিন্তা করতে পারি। তো সেখানে আমরা যে প্রস্তাবটা দেই সেটা হচ্ছে যে আম আমরা বর্তমানে নগরায়ণের দিকে যদি তাকাই বাংলাদেশে, এটার প্রধান বৈশিষ্ট্যটা কি? আমাকে জিজ্ঞেস করলে আমি বলব যে এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা অন্যায্য নগরায়ণ। এই নগরায়ণের মধ্যে আ নারীদের জায়গা নাই, এই নগরায়ণের মধ্যে পশু-পাখির জায়গা নাই, গাছপালার জায়গা নাই। আ এর মধ্যে বিভিন্ন রকম ডিসক্রিমিনেশন, বিভিন্ন রকম বৈষম্য, তো বিভিন্ন এটা রকম করলো এক্সক্লুশন। কারা? আম কিভাবে এই অন্যায্যতা তৈরি হলো? এত বড় একটি শহর, যেটা এত প্রাচীন শহর, এবং এখানে তো নানা ধরনের পরিকল্পনা আছে বলে আমরা জানি। পরিকল্পনার জন্য প্রতিষ্ঠানও আছে, হুম। রাজুকের মতো প্রতিষ্ঠান আছে, সিটি হুম। কর্পোরেশন আছে, ওয়াসা আছে। সব ধরনের প্রতিষ্ঠানই শহরে বিদ্যমান। তারপরেও এই শহর এবং আমাদের অর্থনীতির কেন্দ্রও এই শহর। পুরো দেশের অর্থনীতির অলমোস্ট 35, 60, 40% এই ঢাকা শহর কেন্দ্রিক। তাহলে এখানে কেন এত অনিশ্চয়তা? অনাযুতার এখানে আমাদের এখানে যেটা হয়, যদি জমির আলাপে যদি ঢুকি এখানে, যে ল্যান্ড একটা বড় একটা ইস্যু এবং আমরা এই ল্যান্ডের কনটেক্সটে বা এই আরবানাইজেশন এর কনটেক্সটে আমাদের আরবানাইজেশনটা আ একটা ক্যাপিটালিস্ট আরবানাইজেশন এর মধ্যে আমরা আছি। যেখানে আ প্রফিট এখানে রুল করতেছে এবং মানুষজন সাফার করতেছে। এরকম একটা, এবং যারা পরিকল্পনা করে, যারা এই শহরের পরিকল্পনাটা আমি খুব বৃহত্তর অর্থে ব্যবহার করতেছি। শুধু যে প্ল্যানার্সরা পরিকল্পনা করে তা না। যত প্রফেশনালসরা আছে যারা আমাদের শহরের ডিজাইন এবং ম্যানেজমেন্ট এবং সার্ভিস ডেলিভারিতে এনগেজড, এরা সবাই আসলে এই বর্ণবাদী পুঁজিবাদী ব্যবস্থার তাবেদার। তাদের রোলটা এরকম। একটু যদি বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেন। হ্যাঁ, যেমন ধরেন আমাদের শহরে একটা বড় ক্রাইসিস হচ্ছে হাউজিং ক্রাইসিস। জি। এবং আমাদের শহরে, ঢাকা শহরের কথা যদি ধরি, এখানে আমরা যেই জায়গাগুলোকে বস্তি বলে আখ্যায়িত করি, এগুলো আসলে লো ইনকাম মানুষজনের বসবাসের আবাসন, বসবাসের জায়গা। এটা তাদের একটা থাকার, নিজেদের তৈরি করা একটা বন্দোবস্ত। তো যাই হোক, এই এই ব এল বসতি এলাকাগুলাকে আমরা একটা
বৈধ অবৈধ এই লেন্সে দেখি। কিন্তু এই এলাকার মানুষগুলা আমাদের শহরের যে অর্থনীতি, সেই অর্থনীতি তারা চালাচ্ছে। এই এলাকার মানুষগুলা এই শহরের কনস্ট্রাকশন ওয়ার্কার, এখানকার ডোমেস্টিক ওয়ার্কার, এখানকার গার্মেন্টসের ওয়ার্কার, রাইট? কিন্তু এবং তাদের শহরে 36% ই তো ইনফর্মাল। অ্যাবসোলিউটলি ইনফর্মাল মানেই তো আসলে ওই অর্থে আমাদের মানে লিগ্যাল ইলিগ্যালের লেন্সে ইলিগ্যাল। ইলিগাল তাহলে তো শহর তো রানই করছে ওরা। রানই করতেছে ওরা। এবং শুধু এটা না, মানে আমাদের অনেক কিন্তু আমরা যদি আসলে মানে লিগাল ইলিগাল খুব স্ট্রিক্টলি চিন্তা করি, হুম। আমাদের অনেক মিডল ইনকাম এবং হায়ার ইনকাম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেও অনেক ইলিগাল কনস্ট্রাকশনস আছে, জি, আছে না? জি। হ্যাঁ, ওয়েটল্যান্ড ফিল আপ করে তৈরি করা মানে হচ্ছে। ইভেন আপনি যদি আর্থকোয়েকের কনটেক্সটে বলেন, হ্যাঁ। আমাদের 92% বিল্ডিং হচ্ছে আর্থকোয়েক এবং ইমারত নির্মাণ বিধিমালা ভায়োলেট করে। সো ওইটাও তো Totally. ইলিগ্যাল। টোটালি। আমাদের বাড়ির কাজের লোক থাকে ইলিগ্যাল স্ট্রাকচারে, ড্রাইভাররা থেকে ইলিগ্যাল Yes. স্ট্রাকচারে। আমি যে দোকান থেকে, ফুটপাত থেকে, ভ্যান থেকে জিনিস কিনি, সেটা তো ইলিগ্যাল, নন ট্যাক্স পে। ঢাকা শহরে যে আপনার একটা হিউজ আপনার আমি বলব যে স্ট্রিট ফুড রেভলিউশন হয়ে গেছে। শহরে সন্ধ্যার পরে যেখানেই যাবেন স্ট্রিট ফুড, ওইটাও তো ওই অর্থে ইলিগ্যাল। তাহলে তো শহরটা তো একটা ইলিগ্যাল বিষয়ের উপরে ভাসতেছে। এক্স্যাক্টলি। তো এইটা তো ধরেন আপনি যদি এই লেন্স দিয়ে দেখতে না চান, তাহলে তো মানে রাষ্ট্র কাঠামো তাহলে এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করবে? এবং এই যে যেটা আপনি বললেন এইমাত্র, এটা কিন্তু শুধু ঢাকা বা বাংলাদেশের আ আ মানে রিয়ালিটি না। এই বাস্তবতা কিন্তু গ্লোবাল সাউথ বা পুরো ওয়ার্লডে, গ্লোবাল নর্থেও, লস এঞ্জেলসে যদি আপনি যান, ওখানে আপনি এরকম ইনফর্মাল ভেন্ডরস দেখবেন রাস্তার মধ্যে। সো ইনফর্মালিটি আমরা যদি আরবান স্টাডিজ, আরবান প্ল্যানিং এর গ্লোবাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা কিন্তু এখন এটাকে আর লিগ্যাল ইলিগালের মধ্যে দেখি না। আমরা ধরে নিছি যে অনানুষ্ঠানিক যে কাজগুলা হয়, এইটা একটা নগরায়নের একটা মোডই এটা। সো এই যে এই শিফটটাতে আসা যে এটা শুধু বৈধ অবৈধর ব্যাপার না। এই জিনিসটাই আসলে এক ধরনের নগরায়ন। তো এই আলাপে আমাদের ঢোকা লাগবে। যেটা হয় আমাদের এখানে যে বৈধ অবৈধ ব্যাপারটাকে ইউজ করা হয় খুব স্ট্র্যাটেজিক্যালি ক্রিমিনালাইজ করার জন্য কিছু, কিছু মানুষকে। এইটা আমাদের এক্সক্লুশন এর একটা রূপ। সিলেক্টিভ। সিলেক্টিভলি ইউজ করা হয় তাদেরকে ক্রিমিনালাইজ করার জন্য এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য, এবং ল্যান্ড যেখানে বাণিজ্যিকরণ করা লাগবে সেখানে ওই কমোডিফিকেশন এর প্রসেসটার মধ্যে এই ইলিগ্যালিটির ব্যাপারটা ব্যবহার করা হয়। এটার থেকে যদি আমরা বাইরে যেতে চাই, এটা নিয়ে আলাদা আলাপ করা যেতে পারে। মানে এটা উচ্ছেদের একটা টুলস হিসেবে এটা ইউজ হচ্ছে। এক্সাক্টলি। শহরকে আসলে শহরের উন্নয়নের পার্সপেক্টিভ থেকে বা মানুষের উন্নতির পার্সপেক্টিভ থেকে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে না। এটাকে ব্যবহার করা হচ্ছে জমি কমোডিফিকেশনের পার্সপেক্টিভ থেকে, যে এখানে জমিটা আছে, এটাকে বাণিজ্যিকরণ করা লাগবে, এই মানুষগুলোকে উঠানো লাগবে। উঠাইতে গিয়ে আমরা অবৈধ বলবো। কারণ যদি সিরিয়াসলি আমরা অবৈধ মিন করি, কত কিছুকে উঠানো লাগবে এই শহরে। শহরে 80% ই উঠায় ফেলছে। হ্যাঁ, উঠায় ফেলা লাগবে। উঠায় ফেলুক। খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। তো আপনি তো ধরেন যে এইটাই যদি পার্সপেক্টিভ ধরে আমরা যদি এগোই, তাহলে প্রপার আরবান প্ল্যানিং কিভাবে সম্ভব? ইনফরমালিটিকে যেখানে এই শহরে এতটুকু জায়গায় প্রায় ৩ কোটি ৩.৫ কোটি মানুষ থাকে। তাহলে এখানে এই শহরটা কি এভাবেই চলবে? না, শহরটা এভাবে চলবে না। শহরটার মধ্যে পরিবর্তন লাগবে এবং পরিবর্তনের জন্য আমাদের কিছু প্রিন্সিপলস লাগবে, যে আমরা কোন প্রিন্সিপলস ধরে, কোন ভ্যালু সিস্টেমটাকে ধরে আমরা আসলে শহরটাকে সাজাবো। এটার একটা সিরিয়াস ভ্যালু সিস্টেমের একটা ব্যাপার আছে, যে ভ্যালুগুলা কি হবে? তার পিছনে আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, যে আসলেই পলিটিক্যালি আমরা এটার পিছনে আমাদের পলিটিক্যাল পাওয়ারটা ইউজ করব ওই দিকে আগানোর জন্য। এবং সেই ভ্যালুটা হওয়া লাগবে যে আমরা ইনফরমালিটিকে অ্যাকনলেজ করব, তাকে স্বীকৃতি দিব, মানুষের সাথে মিলে কাজ করব, আমরা একটা কো-প্রোডাক্টিভ, কো-ক্রিয়েশন মডেলে কাজ করব। আ যেটাকে আমরা আমাদের ন্যায্যনগর ইশতেহারে বলছি যে আ আ গণতান্ত্রিক নগরায়ন। যে এইরকম একটা নগরায়নের দিকে যাওয়া লাগবে, যেখানে আমরা আসলে মানুষের আ মানুষকে ক্ষমতায়ন করতেছি। সেখানে আমরা লোকাল সলিউশনস গুলো নিয়ে কাজ করতেছি। সেখানে আমরা লোকাল লেভেল ভয়েস গুলাকে জায়গা দিচ্ছি। তাদের পার্সপেক্টিভস গুলোকে জায়গা দিচ্ছি। তো আপনি তো এটা ধরেন একটা আইডিয়া হিসেবে আপনারা বলেছেন হুম। এবং আপনাদের ইশতেহার টু রাজনৈতিক দলের নির্বাচনের আগের ইশতেহার, এই জার্নিটার মধ্য দিয়ে এটার কোনো রিফ্লেকশন পেয়েছেন? না, আনফরচুনেটলি কেন? I don't know. আ এবং এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগে এখনো ব্যাপারটা, যে নগরায়নের মানুষ অনেক মানে নগরায়ন নিয়ে আমাদের পলিটিশিয়ানস এর মধ্যে আমি সিরিয়াসলি কাউকে আসলে এটা নিয়ে ডিল করতে দেখতেছি না। যেই আইডিয়া গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখনো, যেই সলিউশনস গুলো দেওয়া হচ্ছে, এগুলো খুবই মানে আ আউটডেটেড আইডিয়াস এবং
যেমন বস্তি নিয়ে আলাপ উঠলেই আমাদের পলিটিশিয়ানসরা হয়তো প্রমিস করতেছে যে অ্যাপার্টমেন্ট তৈরি করে দিবে। এই অ্যাপার্টমেন্ট তৈরি কিন্তু করার ভাষান থেকে তো অ্যাপার্টমেন্ট হয়েছিল। রাইট অ্যান্ড ইট ফেইলড। এটা কাজ করে নাই। মানে আমি নিজে এটা নিয়ে পৃথিবীর অন্য দেশগুলোতে এ ব্যাপারে কি? অন্যান্য দেশেও কাজ করে নাই। মানে অ্যাপার্টমেন্ট নিয়ে মানে অ্যাপার্টমেন্টের যে অ্যাপ্রোচটা, এটা ইউএন হ্যাবিটেট ক্লিয়ারলি বলে দিছে কয়েকবার যে এই অ্যাপ্রোচটা আসলে কাজ করে না। এটার মধ্যে অনেক প্রবলেমস থাকে, ফ্লস থাকে। কি আ প্রবলেম, কি ফ্লস? মানে যদি ঢাকার কনটেক্সটে যদি আপনি বলেন। ঢাকার কনটেক্সটে যদি বলি ৩ টা ইস্যু। আমি একটা করে বলি। একটা ইস্যু তো হচ্ছে যে যেটা এটা নিয়ে আমি কম বলব কারণ এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে আ এই অ্যাপার্টমেন্টগুলো যখন তৈরি করা হয় রিসেটেলমেন্ট এর নামে, এটার মধ্যে এটার একটা পলিটিক্যাল ইকোনমি থাকে। যে ওই এলাকার কাউন্সিলর বা ওই এলাকার যে পলিটিশিয়ান তারা এটা নিজেদের মধ্যে এক ধরনের ডিস্ট্রিবিউশন করে, তাদের মানুষজনদেরকে দিয়ে দেয়। যারা আসলে ভুক্তভোগী, যাদের আসলে বাড়িটা পাওয়ার কথা তারা পায় না। কিন্তু এটাকে তো গভর্নেন্স প্রবলেম দিয়ে এটা প্রবলেম হিসেবে দেখে এটা সলভ করা দেখানো বলা হয়। বলা হয় যে এটা করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা নিয়ে আমি অনেক বেশি আর্গিউ করব না। এটা একটা বাস্তবতা। এটা তো হুম। হয়, রাইট? এবং এটা অন্যান্য দেশে হয়। এটা শুধু আমাদের দেশে হয় তা না। সো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি যদি আমাদের এখানকার যে বসতিগুলো আছে, লো ইনকাম ইনফর্মাল সেটেলমেন্টস গুলা, সেগুলার ইকোনমি গুলো যদি আপনি নোটিস করেন, মানুষ যেখানে থাকতেছে হয়তো তার বাসার পাশেই সে দোকান দিতে পারতেছে। তার বাসার পাশেই সে সবজি উৎপাদন করতে পারতেছে। তার ঘরের মধ্যেই সে নানান রকম ইকোনমিক এক্টিভিটিস চালাতে পারতেছে। সো যখন তাদেরকে অ্যাপার্টমেন্টে উঠানো হয়, হুম। তখন তাদের ওই ইকোনমিক অ্যাবিলিটিটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আ ভাষানটাকে আমি ইন্টারভিউ করছি মানুষজনের সাথে, যেখানে মানুষজন সেই ইন্টারভিউতে বলতেছে যে আম আগে আমার দোকান ছিল বাসার সামনে, অ্যাপার্টমেন্টে আমি কিভাবে দোকান দিব? হ্যাঁ, তার তার এটা এটা তার আয় চলে গেছে। সো তখন আয় করার জন্য তখন আবার ফেরত যাওয়া লাগে রাস্তায়। সো এই যে এটা একটা সো ইকোনমিক ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায় যখন আমরা অ্যাপার্টমেন্টে মানুষজনদেরকে উঠাই। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে যে এই আমাদের তো অনেক মানুষ, লাখ, লাখ মানুষ। আর গতবারে মানে ভাসানটেক বলি বা ওই যে মিরপুরে একটা অ্যাপার্টমেন্ট করা হয়েছিল কয়েক বছর আগে। ৫০০ জনকে মনে হয় জায়গা দেয়। হুম। ৫০০ ইউনিট তৈরি করা হয়েছিল। ওইটাই ভাষান টেক, হ্যাঁ, রাইট। হ্যাঁ। সো এইটার এগুলা আসলে স্কেলে সলিউশন দিতে পারবে না। আমাদের যে লাখ, লাখ মানুষের জন্য আবাসনের সমস্যা, এটা আপনি অ্যাপার্টমেন্ট তৈরি করে সলভ করতে পারবেন না। সো এট স্কেল ইউ ক্যানট রেসপন্ড টু দিস। সো এটা আরেকটা বড় সমস্যা। এই যে ধরেন ইনফরমাল অ্যাক্টিভিটি শহরকেন্দ্রিক ইনফরমাল মানুষ যা বিষয়গুলো আপনি বললেন। তাহলে এইরকম একটি শহরে আপনি কিভাবে তাহলে এনভায়রনমেন্টকে রক্ষা করবেন? কারণ মানে ইনফরমালিটি মানেই তো আনকন্ট্রোলড ওয়েস্ট ডিসচার্জ। ইনফরমালিটি মানেই তো আপনার একভাবে আ ওগুলোর উপরে এক ধরনের নিয়ন্ত্রণ, দখল যেকোনো জিনিস আপনি যদি লেকের কথা বলেন হুম, ঢাকায়। সো বেশিরভাগ ধরেন ইনফরমাল সেটেলমেন্ট তো লেকের পাড় ধরে আছে। হ্যাঁ? মানে বড় ইমারতও আছে, আবার ওইটাও আছে। তাহলে আপনি শহরে যদি পানি নিষ্কাশনের কথা বলেন, শহরে যদি বায়োডাইভার্সিটির কথা বলেন, শহরে যদি ওয়াটার আপনার আ যদি ডিসচার্জের কথা বলেন, তাহলে তো ওগুলো তো করতে হবে। হুম। তাহলে এইগুলো বজায় রেখে আবার কিভাবে পরিবেশ সুরক্ষা সম্ভব? আপনি কি বলেন? ওয়েল আ এই আলাপে ঢোকার ১ম যেটা মানে পয়েন্ট সেটা হচ্ছে যে, যেগুলো বড়, বড় ইমারতগুলো আছে তারাও কিন্তু ওই লেকের মধ্যে তাদের ডিসচার্জ গুলো ফেলতেছে। যদি ইনফরমাল বসতিগুলো হ্যাঁ, থেকে ২ আসে, পক্ষই ২ করতেছে। পক্ষই করতেছে। এটা কারো হাত এখানে পরিষ্কার না। জি। এইটা আমাদের প্রথমত মাথায় রাখা লাগবে। দ্বিতীয়ত ইনফরমাল মানেই যে তারা ময়লা করবেই, এটা ঠিক না। তারা মানে হাতিরঝিলে হ্যাঁ, তো গুলশান বনানীর বেশিরভাগ তো গুলশান লেক এবং হাতিরঝিলে গিয়ে পড়তেছে। রাইট। সো তাদের সাথে এখন আমরা কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারি তাদের সাথে? এখন আমরা ওখানে কেন কাজ করতেছে না? কারণ তাদেরকে তো আমরা স্বীকৃতিই দেই না। জি। আমরা বলি যে এটা অবৈধ এলাকা, ওরা এখানে কেন আছে? এই অ্যাপ্রোচ এ আমরা আগাচ্ছি। আমরা যদি বলি যে না, এরা এই শহরের এখন সিটিজেন এবং তারা তাদের একটা নাগরিক অধিকার আছে এবং তাদের নাগরিক অধিকারের মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া লাগবে, তাদের সাথে কাজ করা লাগবে। এই জায়গাটার ওয়েস্টটা আমাদের ম্যানেজ করা লাগবে। তাহলে আমরা ওখানে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে পারি, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারি। ওই মানুষগুলো কি ময়লার মধ্যে থাকতে চায়? চায় না। না। ডেফিনিটলি চায় না। সো তাদের সাথে আমরা কাজ করে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট সিস্টেমস তৈরি করতে পারি এবং ওদের ওখানে কিন্তু অলরেডি এরকম অনেক কমিউনিটি বেসড ওয়েস্ট কালেকশন সিস্টেম কাজ করতেছে। সেগুলাকে আমরা নোটিস করতে পারি, সেগুলাকে আমরা সাপোর্ট করতে পারি, সেটাকে আমরা স্কেল আপ করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যেমন সিটি কর্পোরেশন বলি বা অন্যান্য যারা আছে, এরা কিন্তু এই সার্ভিস দেওয়ার কাজগুলো করতে পারে। কেন করে না? ওই যে ঘুরে ফিরে আবার ওই ইসের মধ্যে আসে। ওরা বলে যে অবৈধ। আমরা কেন ওখানে কাজ করব? সো এই জায়গাতে গিয়ে মানে ইনফরমালিটিকে যদি আমরা স্বীকৃতি না দিতে পারি যে ইনফরমালিটি নগরায়নের একটা মোড, তাইলে আমরা
আমাদের অলমোস্ট মেজরিটি পপুলেশনের জন্য সার্ভিসটা দিতে পারতেছি না। তাদের যে একটা ন্যায্য নগরের অধিকার, এটা আমরা সিকিউর করতে পারতেছি না। কালকে থেকে তো রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে নামছেন। তাদের কাছ থেকে কি আশা করেন নগরের এবং নগরবাসীর পক্ষ থেকে? আমার মনে হয় সবার ইশতেহারে এটা থাকা দরকার যে তারা একটা ন্যায্য নগর জীবনের অধিকারের জন্য কাজ করবে। কারণ এবং মানে আরবানাইজেশন শুধু যে আমাদের শহরগুলোতে হচ্ছে তা না। আমি বলতে চাই যে আরবানিজম অ্যাজ আ ওয়ে অফ লাইফ, মানে আমাদের যে লাইফের স্টাইলটা পুরা পুরা দেশে আমার মনে হয় আপনি যদি পার্টিকুলারলি ইয়াং জেনারেশনের কথা ধরেন, সবাই কিন্তু একটা আরবান লাইফ চায়। সে গ্রামে থাকলেও একটা আরবান লাইফ চায়। হ্যাঁ? সো এই যে আরবানিজম এখন আমাদের সবার মধ্যে ঢুকে গেছে। এটা এখন প্রেভালেন্ট হয়ে গেছে। এটা ডমিন্যান্ট আইডিয়া যে এটা একটা গুড লাইফ। সো এইটা নিয়ে তো কাজ করা লাগবে। এটাই তো এখন নতুন প্রজন্মের আমার মনে হয় আকাঙ্ক্ষা, এবং এইটা নিয়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সিরিয়াস চিন্তা করা দরকার। রুরাল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কনস্টিটিউশনে কমিটমেন্টস আছে। আমাদের আরবান নিয়ে কেন নাই কেন? আমরা তো অনেক আগে গেছি এখন। আমরা এখন একটা নতুন স্টেজে এসে পড়ছি। এবং ঢাকা এখন ওয়ার্ল্ডের 2nd মোস্ট পপুলেটেড সিটি। মাই গড! মানে দ্যাটস সিরিয়াস। এটা নিয়ে সিরিয়াসলি কেন এনগেজ করবে না পলিটিশিয়ানসরা? এটা নিয়ে যদি তাদের ইশতেহারের মধ্যে কিছু না থাকে, এরা তো বুঝতেছে না যে ঢাকা আসলে বাংলাদেশ, মানে বাংলাদেশ কোথায় আছে এখন পৃথিবীতে? তো তাহলে তো ধরেন ইলেকশনের পরে যারা জয় পাবে হুম, তাদেরকে আপনি যদি মানে নাগরিকদের পক্ষ থেকে যদি আপনি চান, আপনার যদি চাওয়া, হুম, আপনি যদি পরিবেশে চাওয়া যদি বলেন, নগরে ইনফরমাল বা যারা ধরেন ওই অর্থে ইনফরমাল তো আসলে বেসিক্যালি দরিদ্র মানুষের থাকার জায়গা। দরিদ্র মানুষদের পক্ষ থেকে বলেন, এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি জাস্টিসের পক্ষ থেকে যদি দেখি আমরা, এই ধরেন ৪-৫ টা ইস্যু নিয়ে সরাসরি স্পেসিফিক কি কোনো মানে প্রায়োরিটি থাকা উচিত? বা আপনার কাছ থেকে আপনার নিজের দিক থেকে আশাবাদ কি? আমার নিজের দিক থেকে আশাবাদ হচ্ছে যে আমাদের প্রথমত হচ্ছে যে অনানুষ্ঠানিক যে ব্যাপারগুলো আছে এইটার একটা স্বীকৃতি দেওয়া। মানুষজনের সাথে কিভাবে স্বীকৃতি দিবে? আম এই যে ইনফর্মাল হাউজিং, ইনফর্মাল ল্যান্ড ইউজ, ল্যান্ডকে আ জমি কার ওনারশিপ এ আছে, এখান থেকে চিন্তা না করে চিন্তা করা লাগবে যে জমিটার ব্যবহারটা কিভাবে হচ্ছে। এটার ব্যবহারটা যদি একটা সামাজিক ভালো ব্যবহার হয়। ধরেন গৃহায়ন ও গণপূর্তের একটা আবাসন প্রকল্পের প্লট অনেকগুলো। এখানে একটা স্লাম হয়ে আছে, হুম, থাকতেছে। তো প্লটটার তো ওনার আছে। তাহলে ওনারের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, সে তো তার দখল ফেরত চাবে। সরকারকে ইনফ্লুয়েন্স করবে এটার জন্য। আর যে ওখানে বস্তি বানিয়ে আছে, সে তো তার তো অন্য জায়গায় যাওয়ার জায়গা নেই। তাকে যদি উচ্ছেদ করতে যায় বলব যে বস্তি উচ্ছেদ হচ্ছে। রাইট। তাহলে সরকার এই ডিলেমার মাঝখানে সরকারের রোলটা কি হবে? সরকারের এই প্রাতিষ্ঠানিক জমিগুলাকে মনে হয় যে প্রাতিষ্ঠানিক যে জমিগুলো আছে এই সবগুলার আমার মনে হয় যে একটা নতুন ডিমার্কেশন দরকার। এবং এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা, আলাদা করে জমিগুলোকে কন্ট্রোল করতেছে এবং তাদের কন্ট্রোলের মোডটাই এক ধরনের জমিদারি কন্ট্রোল, যে সবকিছুকে সবাইকে এক্সক্লুড করা লাগবে এবং এটা আমার জমি। এইখান থেকে বের হয়ে এসে চিন্তা করা লাগবে যে এই জমিটার এই বর্তমান কনটেক্সটে, এই নগরায়নের কনটেক্সটে, এই যে এত অভিবাসী আসতেছে প্রত্যেকদিন ঢাকাতে, এই কনটেক্সটে এবং এই হাউজিং ক্রাইসিস এর কনটেক্সটে এটার সামাজিক ব্যবহারটা কোথায়? এটার সামাজিক ব্যবহারটা কি হতে পারে? ওইখান থেকে হয়তো এই ইনফর্মাল যে হাউজিং গুলো হচ্ছে এইটাকে স্বীকৃতি দেওয়া যে এরকম হাউজিং এখানে হতে পারে। অফ কোর্স এনভায়রনমেন্টাল সাইডটা চিন্তা করা লাগবে। লেক দখল করে ইনফর্মাল হাউজিং করার কথা আমি এখানে বলতেছি না। এবং সেটারও কিন্তু অ্যাপ্রোচ আছে। আমরা ওখান থেকে রিট্রিট করতে পারি। ওগুলাকে কমিউনিটি বেসড উপায়ে ম্যানেজ করা যায়। পার্টিসিপেটরি উপায়, অন্তর্ভুক্তিমূলক উপায়ে ওগুলাকে ম্যানেজ করা যায়। এক্সাম্পলস আছে। থাইল্যান্ডে আমরা এক্সাম্পলস দেখতে পারি। অন্যান্য দেশে এক্সাম্পলস দেখতে পারি। ইন্ডিয়াতে দেখতে পারি। সো এই জমিগুলার একটা সামাজিক ব্যবহারের স্বীকৃতি দেওয়া লাগবে। যে এগুলা সোশ্যালি বেনিফিশিয়াল ভাবে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা আবার ওই পয়েন্টটাতে আসি। ধরেন পূর্বাচল একটা বড় শহর, নতুন একটা শহর হইছে। সরকার ওগুলো ধরেন গ্রামের মানুষ থেকে অনেক ক্ষেত্রে জোর করেও ওই জমি একর করার মধ্য দিয়ে নিছে হুম। বা টাকা দিয়েও কিনে নিয়েছে। ওইখানে বড়, বড় হাউজিং কোম্পানি এটাকে আরো এক্সটেনশন করেছে। করে স্থানীয়দেরকে এলাকা থেকে উচ্ছেদ করে এটা শহরের এলিটদের নামে প্লট আকারে বরাদ্দ দিয়েছে। হুম, এখন ধরেন ওইখানে গিয়ে যদি একটা বড় স্লাম ডেভেলপ করে, হুম, তাহলে এখানে তো ওদেরকে তখন উচ্ছেদের বিষয়টা তো এখন একটা বড় প্রশ্ন আকারে তখন চলে আসবে। হুম, যেটা অলরেডি আমাদের মিরপুর এলাকার হাউজিং এ কিন্তু এটা আছে। এবং এটা নিয়ে মানে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছিল। আগুন লাগায় দিছিল। মানুষ বাসা থেকে যাতে চলে যায়, হুম, মানে ওই প্লটগুলো ছেড়ে। সো এটা তো একটা আরবান কনফ্লিক্ট এরও একটা
জন্ম দেওয়ার মতো পরিস্থিতি। ফলে আমরা থিওরিটিক্যালি জিনিসটাকে একটা ভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল সলিউশনে কারোর ব্যক্তিগত সম্পত্তি তো কেউ অন্যের জন্য রাষ্ট্রের প্রয়োজনই হোক, যেকোনো কাজে হোক, সে তো এটা কিনে নিচ্ছে। হুম। আবার যদি ধরেন ঢাকার যদি আপনি যদি আরবান ট্রান্সপোর্টের কথা বলেন, হুম? বাসগুলো চলতেছে, এটার ট্রাকগুলো চলতেছে, এটার তো একটা ইনফরমাল প্রসেসেই, যেগুলো লাইসেন্স নাই, অনেক কিছু নাই। এটা ট্রান্সপোর্টেশন দিচ্ছে, নাগরিকদের গরিব অংশ এটা থেকে সেবা পাচ্ছে। আস্তে, আস্তে তো মিডল ক্লাস তো মেট্রো রেলে উঠে পড়ছে। উবারে চলে যাচ্ছে, প্রাইভেট কারে চলে আসছে অনেকে। সো গরিব মানুষ ইনফরমাল ওরা বাসে আছে, হ্যাঁ? তো এই পুরো যে এন্টায়ার যে পুরো জগৎটা, এই জগৎটার ক্ষেত্রে আসলে যদি আমি বলি যে সরকারের প্র্যাকটিক্যাল ডিসিশন কিরকম হওয়া উচিত নতুন সরকারের জন্য? যে আমি অনেকগুলো জিনিস বললাম হ্যাঁ, জটিল। হ্যাঁ। মানে ওভারঅল ইনফরমালিটি নিয়ে পুরো পৃথিবীতে গ্লোবাল সাউথের যে এক্সপেরিয়েন্সটা, জি, যে এইটাকে স্বীকৃতি দেওয়া মানে এই না যে বলা যে যেটা এমনে চলতেছে চলতেই থাকুক। জি। তাই তো? স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে যে এটাকে আমি ফর্মালি এনগেজ করব। এটার সাথে কাজ করব। তাইলে জিনিসটা ট্রান্সপারেন্ট হয় আস্তে, আস্তে। যে আচ্ছা এটা তারপরে গভর্নমেন্ট তাইলে নতুন, নতুন মেকানিজমস তৈরি করতে পারে যে কিভাবে এটার মধ্যে, কারণ স্বীকৃতি দেওয়ার পরে অফকোর্স ওই মানুষগুলো যারা ওই ইনফরমাল সেক্টর, ট্রান্সপোর্ট হোক, হাউজিং হোক, তাদের তো একটা ওখানকার প্রবলেম আছে, ইস্যুস আছে, অভিজ্ঞতা আছে। সেগুলো তখন এনগেজ করা লাগবে গভর্নমেন্টের, এবং সেগুলোকে অ্যাড্রেস করার জন্য ছোট, ছোট মানে বিভিন্ন রকম ইনিশিয়েটিভস নেওয়া লাগবে, মেকানিজমস তৈরি করা লাগবে। বাট এই জিনিসটাকে একটা ব্ল্যাক বক্সের মধ্যে না রেখে আমরা তো এরকমভাবে ইনফরমাল ব্যাপার আসলে কিন্তু আমরা করাপশন নিয়ে কথা বলে যাবো, একটা করাপ্ট সেক্টর, এটা আসলে মানে অনেক হেজি একটা ভেগ একটা জায়গা। তো এটাকে ব্ল্যাক বক্সে না রেখে এটাকে স্বীকৃতি দিয়ে এটার সাথে কাজ করা উচিত এবং পার্টনারশিপে কাজ করা উচিত। একটা কো-প্রোডাক্টিভ মডেলে কাজ করা উচিত যে আচ্ছা এখানে প্রসেসটা এইরকম, এখানে এটা হয়। ওকে, আমি আপনি আমাদের আলোচনা প্রায় আমরা শেষ করে নিচ্ছি। আ শেষ প্রশ্ন, আপনি তো ঢাকায় এসেছেন। আ আপনাদের নতুন একটা গবেষণা সম্ভবত আপনারা কালকে এটা হু, হু। রিলিজ করবেন। তুরাগ নদীর ফিশিং নিয়ে সম্ভবত। রাইট। তো ঢাকার নদীগুলো নিয়ে আপনাদের সাম্প্রতিক গবেষণা আলোকে যদি বলতেন, কোনো হোপ আছে? আমরা তো এটা জন্মের পর থেকে দেখতেছি। আপনিও পুরান ঢাকায় জন্ম নেওয়া, আমিও হ্যাঁ। পুরান ঢাকায় জন্ম নেওয়া। আমাদের দুজনই বুড়িগঙ্গা তীরে জন্ম, বেড়ে ওঠা। তো এই যে ঢাকার যে নগর এবং যে নদী, এটার ভবিষ্যৎ কি? কি দেখেন? আপনি তো লাস্ট গবেষণার আলোকে যদি বলেন। আমার মনে হয় এই নদীগুলোকে বাঁচানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আ আমরা বর্তমানে যেই ফ্রেমে আলাপ করি নদীগুলাকে নিয়ে, সেই ফ্রেম থেকে বের হয়ে আসা লাগবে। বর্তমানে আমাদের আলাপটা এরকম যে নদীকে কনজার্ভ করা লাগবে, উন্নয়নের মানে এবং উন্নয়ন নদীকে ধ্বংস করে দিতেছে। তাই এই কনজারভেশন এর আলাপ, এবং কনজারভেশনটা কাদের জন্য? কনজারভেশনটা করে আমরা কি করব? যে আমরা নদীর পাড়ে রিক্রিয়েশন এর জায়গা করব, অ্যামেনিটিস তৈরি করব, মানুষজন খাবার-দাবার খেতে যাবে, বসতে যাবে, ট্যুরিজম করবে। মেগা প্রজেক্ট মেগা আরকি। প্রজেক্ট টাইপের আরকি। হ্যাঁ, ওখানে ডিমার্কেশন করে দিব। এটাও নদীগুলোকে হাতের ঝিল বানাবেন। নদীগুলোকে হাতির ঝিল বানাবো। মানে নদীটা ড্রেন হয়ে গেছে শহরের জন্য। তার পাশে একটা সুন্দর ফুচকা খাওয়ার স্ট্যান্ড করে দিব। এটাও কিন্তু নদীকে ম্যানেজ করার একটা কলোনিয়াল মডেল। ডেভেলপমেন্ট যেমন একটা কলোনিয়াল মডেল, এই কনজারভেশন একটা কলোনিয়াল মডেল। এটার পুরা পিছনের ব্যাখ্যাতে যাব না। বাট এর বাইরে তাইলে আমরা কেমনে চিন্তা করতে পারি? এর বাইরে চিন্তা করতে হলে এখানে আমাদের গবেষণাটার কাজ আসে যে আমরা তুরাগের পাড়ে দেখতেছি যে এখনো এত নগরায়ণ হয়ে যাওয়ার পরে এবং তুরাগকে মানে এত দূষিত করার পরেও ওখানে ৬৯ টা ফিশিং কমিউনিটিজ এখনো জেলেরা ওখানে আছে। এবং এই তাদের জীবন জীবিকা নদীর সাথে এখনো ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা যদি নদীগুলাকে ভালো করতে চাই, আমাদের এই মানুষগুলার দৃষ্টিকোণ থেকে নদীকে দেখা লাগবে। যে নদীর সাথে কোন মানুষগুলা আসলে তাদের জীবন এবং জীবিকার জন্য নদীর সাথে মিলে কাজ করতেছে। এবং সেই লাইভলিহুড, সেই জীবনগুলোকে আমাদের সাপোর্ট করা লাগবে। কারণ তারাই আল্টিমেটলি এই নদীটার সবচেয়ে ভালো স্টুয়ার্ড। সো আমরা যদি নদীগুলোকে ফিরিয়ে আনতে চাই, নদীকেন্দ্রিক জীবন এবং জীবিকাকে আমাদের ফিরিয়ে আনা লাগবে। শুধু নদীকে একটা এন্টারটেইনমেন্টের জায়গা বানালে হবে না। নদীকে আমরা প্রকৃতিকে যে উপভোগ করার যে একটা আলাপ আলোচনা করি আমরা, এটা খুবই বুর্জুয়া একটা মানে আলাপ। এই আলাপ থেকে বের হয়ে এসে আমাদের আ নদীর সাথে যারা থাকে, যে মানুষগুলোর কমিউনিটি নদীকেন্দ্রিক, তাদের মানে পার্ট অফ দ্য রিভার ইকোসিস্টেম। পার্ট অফ দ্য রিভার এই যে ইকোসিস্টেম। যে মানুষগুলো। এবং আমরা এই যে নগরায়ণ করার সময় তো আমরা কংক্রিট ফেলে রোড তৈরি করতেছি। এর বাইরে এসে আমরা নদীকেন্দ্রিক নগরায়ণ চিন্তা করতে পারি, রাইট? সো কারণ আমাদের এই যে নদী, খাল যেগুলো আছে মানে এটা একটা পুরানো আলাপ যে আমাদের এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম তো ওয়াটার বেসড হওয়া উচিত। জি। হ্যাঁ? সো আমার মনে হয় এইটা আমাদের করা লাগবে।
জি, অসংখ্য ধন্যবাদ। ইফাত, আপনি আমাদের সঙ্গে খুবই অল্প সময়ের নোটিশে যুক্ত হলেন। আমরা আপনার কাছ থেকে বাংলাদেশের এবং বিশেষত আমাদের শহরকেন্দ্রিক যে পরিবেশ, নদী এবং ইনফর্মাল সেটেলমেন্ট নিয়ে একটা নতুন ধরন ধারার সাথে পরিচিত হলাম। যেটা আসলে আশা করি যে এই যে ইনফর্মালিটির সঙ্গে এনগেজড হয়ে কো-প্রোডাকশন মোডে যদি আমরা কাজ করতে পারি, আমরা নিশ্চিতভাবেই আমরা শহরকে যেভাবে একটা আসলে শহরের পরিবেশ, নদী, পানি, গাছ সবগুলোকে একটা কমোডিফিকেশন এর যে প্রসেস আমরা শুরু করেছি, সেখান থেকে আমরা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবো। আ ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আরো অন্য আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পাবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা। আ ধন্যবাদ দর্শক। আবারও আমাদের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় যুক্ত হবেন। অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।